সমন্বয়কদের মধ্যে তারা আজকে মাঠে নামার ক্ষেত্রে কয়েকজনের ফেসবুকে আমি এই স্ট্যাটাস দেখেছি যে তাদের অংশীদারিত্ববিহীন সিদ্ধান্ত, এরকম কথা তারা বলছেন। তার মানে আমরা কিন্তু এই সরকারের ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল পয়েন্ট কিন্তু আজ ছিল, গতকাল ছিল, গতকাল আমরা বুঝিনি, আজ তাদের এইটা প্রকাশ্যে নিয়ে আসার ক্ষেত্রে তার মানে হচ্ছে এতদিন পর্যন্ত শুরুতে এবং পরেও যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা তাদের এই আজকের স্টেটমেন্টের কারণে বুঝি তাদের অংশীদারিত্ব ছিল। মানে কারা কারা উপদেষ্টা হবেন তাদের প্রতিটা ক্ষেত্রে, হয়তো সিলেকশনের ক্ষেত্রে তাদের অপিনিয়ন নেওয়া হয়েছে বা তাদের দেয়া লোকজনকে উপদেষ্টা করা হয়েছে, এবার তাদেরকে আর নেওয়া হয়নি। তার মানে হয়তো বা ছাত্র প্রতিনিধিদের যে কজন সরকারে আছেন, 3 জন সরকারে আছেন, তারা হয়তো এই ডিসিশন মেকিং এর পার্ট ছিলেন, কিন্তু যারা বাইরে ছিলেন তারা আর এটার পার্ট ছিলেন না। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের পরিচালনার ক্ষেত্রে ছাত্র সমন্বয়কদের কোর জায়গাগুলোতে মতামত আর নেওয়া হবে না, এই সম্ভাবনা হতে পারে। এবং তারা ধারণা করছেন এটাই কারণ, সেই কারণে তারা মাঠে আবার নেমে তাদের শক্তি দেখানোর চেষ্টা করছেন। তো এটা একটা বিরাট এবং খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো। ক্যাবিনেট নিয়ে যে সমালোচনা বা আলোচনা করা হচ্ছে, আমি এটাকে খুব বেশি, মানে কোত্থেকে এসছেন কি এসছেন এটা খুব আমার কাছে বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আসলে আমরা যাদেরকে দেওয়া হয়েছে, ধরুন আমরা যদি নন পার্টিজান সরকার তৈরি করতে চাই, বাংলাদেশে বহু মানুষ আসলে এনজিওর সাথে রিলেটেড, যদিও একজন উপদেষ্টা সম্ভবত জানিয়েছেন সেটাও খুব বেশি না, এখন 21-এর পর 24 হয়েছেন, তাতে টোটাল সম্ভবত 4 জন একদম খুব সরাসরি অ্যাক্টিভলি এগুলোর সাথে জড়িত ছিলেন। সো প্রশ্ন আসলে সেটা না, প্রশ্ন হচ্ছে আপনি যদি মানে রাজনৈতিক সরকার তৈরি না করেন, বাংলাদেশে আসলে মূলত দীর্ঘদিন এই অ্যাক্টিভিজমগুলোর সাথে এনজিওর মানুষজন ছিলেন। আর চিটাগাংয়ে কতজন আছে আমি আসলে জানি না, গ্রামের কি আছে আমি আসলে জানি না। আমার কাছে যেটা মূল জায়গা সেটা হচ্ছে এই শব্দগুলো বা আলোচনাগুলো কেন আসছে খেয়াল করছেন, সেটা হচ্ছে কারণ সরকার খুব ভালো সার্ভিস ডেলিভারি করতে পারছে না। সার্ভিস ভালো মতো ডেলিভারি করতে পারলে দেখতেন এই প্রশ্ন বা এই আলাপগুলো হয়তো আসতো না। আমি এটাকে গুরুত্ব দিতে চাই। একদম একদম আমি আসতোই না। সব মানুষ এনজিওর হয়ে যদি সার্ভিসটা ঠিকঠাক মতো ডেলিভার্ড হতে পারতো, ইনফ্যাক্ট সার্ভিস ডেলিভারি যে শুধুমাত্র এই মানুষগুলো অযোগ্যতা, আমি অযোগ্যতা প্রশ্ন তুলছি না, তারা যে পরিমাণ বোঝায় আক্রান্ত, যে এক একজনের উপরে বড় বড় মন্ত্রণালয় 2-3টে, এখনো যে 3 জন নেওয়া হলো আমি ওয়েলকাম করি, কিন্তু এটাও একেবারেই অ্যাডিকুয়েট না। সো এই যে ব্যর্থতারও কথা বলছি, এটা ব্যক্তির ব্যর্থতা, মানে আমরা যখন ব্যক্তিকেও দোষ দিই এটাও কিন্তু আমাদের অন্যায় হয় ব্যক্তিগুলোর উপরে, তাই না? আমাদের একটা সরকার 50 থেকে 60 জন মন্ত্রী দিয়ে পরিচালিত হয়, আমাদের কিন্তু প্রায় 60টার মতো বিভাগ আছে, মন্ত্রণালয় এবং বিভাগ আছে। সো সেগুলোতে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী মিলে 60 জনের মতো মানুষরা একটা সরকার চালায়। সেখানে যে সরকারটা কেয়ারটেকার না, 3 মাসের জন্য আসেনি তো যে আমি মোটামুটি রুটিন করে ইলেকশন দিয়ে দেবো, সে তো থাকছে, 3 মাস তো পারই হয়ে গেল। প্লাস আমি কথাটা রিপিট করছি, এটা স্বাভাবিক সরকার না, শেখ হাসিনা একটা দেশের সিস্টেম একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কাজ করা অনেক বেশি মানুষ আসলে দরকার ছিল। সুতরাং এই যে আমরা সমালোচনা করি যে আমরা কথার কথা 50-60 জন নিয়ে যদি দেখতাম ঠিকঠাক মতো পারিনি, সবচেয়ে এফিশিয়েন্ট মানুষটা যিনি সমালোচনা করছেন, সবচেয়ে এফিশিয়েন্ট মানুষটাকে 3টা মিনিস্ট্রি দিয়ে আপনি বসিয়ে দেন তো, যারা সমালোচনা করছেন উনি পারেন কিনা, উনিও পারবেন না, খুব সোজা সাপটা, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সো আমরা আসলে ওই প্রকৃত পরীক্ষাটাও উপদেষ্টাদের করতে পারি নাই। সমালোচনা সহজ, কাজ করা কঠিন। আমরা যদি ঠিকঠাক মতো দিয়ে না পারতো তখন সমালোচনা